হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে কিন্তু 10 দিনের চ্যালেঞ্জ প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমাদের ডে 10 টপিকস হচ্ছে নির্বাচন ব্যবস্থা এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা কীরকম সেটা সম্পর্কে। তো বেশি কথা বলবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা জানবো ইলেকশন সিস্টেম অফ বাংলাদেশ বা বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে। তো নির্বাচন বা ইলেকশন আসলে কী? নির্বাচন হলো এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। একটু সহজ ভাষায় বুঝি, জনগণ ভোট দিয়ে যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের নির্বাচনের গুরুত্ব, গণতন্ত্রের মূল ভিত্তি কিন্তু হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের মূল ভিত্তি তাহলে কি? সেটা হচ্ছে নির্বাচন। কারণ জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সরকার জনগণের কাছে জবাবদিহি থাকে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, জনগণের মতামতের প্রতিফলন ঘটে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশ একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখানে জনগণ সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করে না। তাহলে প্রক্রিয়াটা কি? প্রথম ধাপে হচ্ছে জনগণ সংসদ সদস্য, যেটা আমরা এমপি বলি, নির্বাচন করে। দ্বিতীয় ধাপে হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। এবং তৃতীয় ধাপ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কিন্তু প্রধানমন্ত্রী হন। নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কিন্তু তাদের দায়িত্বেই থাকে। তো নির্বাচন কমিশন সম্পর্কে কিন্তু আমাদের অনুচ্ছেদে 118, 119 এবং 121 বলা আছে, এবং কী কী বিষয় নিয়ে নির্বাচন কমিশন, ক্ষমতা এবং দায়িত্ব, কমিশনের স্বাধীনতা ইত্যাদি অনেক কিছু এখানে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানে। তো এবার আসুন জেনে নিই যে নির্বাচন কমিশনের প্রধান কাজ। প্রথমত কাজ হচ্ছে ভোটার তালিকা প্রস্তুত করা, অর্থাৎ যারা ভোট দিতে পারবে তাদের তালিকাটা প্রস্তুত করা। দ্বিতীয় হচ্ছে নির্বাচন পরিচালনা করা, যেমন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা করা, অর্থাৎ ফলাফলটা কী হচ্ছে নির্বাচনে সেটাও কিন্তু নির্বাচন কমিশনই ঘোষণা করে। এবং 4 নম্বর হচ্ছে নির্বাচন সুষ্ঠু রাখা, অর্থাৎ নির্বাচনের অনিয়মগুলো কিন্তু প্রতিরোধ করা। তো এবার শোনো একটু ভোটাধিকার সম্পর্কে জানি। তো বাংলাদেশে ভোট দিতে হলে আসলে কি আমাদের বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বয়স এবং তার বেশি হতে হবে। তারপরে কি ভোটারের অবশ্যই তালিকাভুক্ত হতে হবে। তো আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেটা কিন্তু 300টি আসনের ভিতরে হয়, এর ভিতরে 50টি থাকে সংরক্ষিত মহিলা আসন। তাহলে মোট আসন কয়টি হচ্ছে? 350টি। তো একটু একটা উদাহরণ সম্পর্কে একটু আমরা জানি নির্বাচন পদ্ধতিটা। বাংলাদেশের নির্বাচন যে পদ্ধতিটা বা সেখানে কিন্তু মূলত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ এফপিটিপি পদ্ধতিটি অবলম্বন করা হয়, অর্থাৎ যে প্রার্থী সর্বাধিক ভোট পায় সেই কিন্তু আমাদের নির্বাচনে বিজয়ী হয়। একটা উদাহরণ ধরুন, প্রার্থী এ, প্রার্থী বি এবং প্রার্থী সি, 3জন প্রার্থী আছে, যার ভিতরে একজন 40,000 ভোট পেল, একজন 35,000, একজন 25,000। তো এখানে সর্বাধিক ভোট যিনি পেয়েছেন অর্থাৎ প্রার্থী এ, তিনি কিন্তু বিজয়ী হবেন, কারণ ওই যে বললাম তিনি সর্বাধিক ভোট পেয়েছেন। এবার আসুন বাংলাদেশের নির্বাচনের ধরন সম্পর্কে জানি। বাংলাদেশের নির্বাচনের প্রথম ধরন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যেটাকে আমরা এমপি নির্বাচন বলি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে হয়ে থাকে। তারপরে আসুন স্থানীয় সরকার নির্বাচন, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো। হ্যাঁ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আসলে আমরা কী বুঝতেছি সেটা একটু জানবো। সকল প্রার্থীর কিন্তু সমান সুযোগ থাকবে এখানে। ভোটারদের স্বাধীনভাবে ভোট প্রদান করা, প্রশাসনিক নিরপেক্ষতা, স্বচ্ছ ভোট গণনা, এগুলো কিন্তু একটা নির্বাচন সুষ্ঠু কিনা এবং নিরপেক্ষ কিনা সেটা এটার মাধ্যমেই আমরা বুঝতে পারি বা বোঝা যায়। নির্বাচন কমিশনের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ? কারণ নির্বাচন কমিশনার যদি স্বাধীন না হয় সেক্ষেত্রে কী হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, জনগণের আস্থা কিন্তু নির্বাচন কমিশনের উপর বা সরকারের উপর কমে যাবে, গণতন্ত্র দুর্বল হয়ে যেতে পারে। তো চলুন কুইক রিভিশনে যাই। ভোটাধিকার আসলে কি? 18 বছর বয়স হলে আমরা ভোট দিতে পারবো, সেটাই ভোটাধিকার। নির্বাচন কমিশন সম্পর্কে 118 নম্বর অনুচ্ছেদ থেকে বলা আছে। নির্বাচন পদ্ধতিটা কি আমাদের? এফপিটিপি। জনগণ কী করছে? এমপি নির্বাচন করছে সরাসরি। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে। তো নির্বাচন গণতন্ত্রের প্রাণ, সুষ্ঠু নির্বাচন জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো আশা করছি ভিডিওটি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি হয়ে থাকলে যদি আমার হয়ে থাকে সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি কথা বলবো না, আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। কালকে ডে 11 ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।